হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমাদের কিন্তু পরশুর টেস্ট পেপার বাংলার সমাধানের ক্লাস কিন্তু চলছে। আমরা কিন্তু ইতিপূর্বে আগের যে পেজগুলো রয়েছে সেগুলো কিন্তু সমাধান করে দিয়েছি। আজকে তাহলে কত কত নম্বর পেজ আমরা সমাধান করব? আজকে করব পেজ নাম্বার 14 এবং পেজ নাম্বার 17। পেজ নাম্বার 14 এবং পেজ নাম্বার 17 এই দুটো পেজের সমাধান কিন্তু আজকের ভিডিওতে করব। তো ভিডিওতে আর কি কি আলোচনা করব? আমরা সেই একইভাবে এমসিকিউ পুরোটা আলোচনা করব, পাশাপাশি আমাদের ভিএসএকিউ রয়েছে সেটা আলোচনা করব, আর রয়েছে আমাদের বঙ্গানুবাদ, এটাও কিন্তু আমরা আলোচনা করব। মোট কথা হচ্ছে যে যে প্রশ্নগুলো শর্ট টাইপের রয়েছে, যেগুলো একটা ক্লাসে আলোচনা করে দেওয়া যায়, সেগুলো কিন্তু সমস্তটাই কিন্তু আমাদের ক্লাসে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটাই তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি তুমি এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটায় লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না। অবশ্যই কিন্তু ভিডিওটায় লাইক করে দিও। তাহলে আজকের আমাদের সমাধান ক্লাস শুরু করা যাক নাকি? তো চলো, প্রথমে আমরা করব কত নম্বর পেজ? পেজ নাম্বার 14। পেজ নাম্বার 14। এই পেজ নাম্বার 14 যদি কারো কারোর সমাধান আগেই হয়ে থাকে, মানে আমার এই পোস্ট করার আগেই কেউ যদি সমাধান করে নাও বা বই পেয়ে থাকো, তাহলে সেও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে তোমার সমাধান হয়ে গেছে, তোমার কোনো প্রশ্ন আটকায়নি। ঠিক আছে, মানে আমি দেখতে চাই যে তোমাদের কতটা প্রিপারেশন ঠিকঠাক রয়েছে। বোঝা গেল? এই ভিডিও দেখে বা আমার ভিডিও কেন, অন্যান্য যে কোনো চ্যানেলের যে কোনো সাবজেক্টের ভিডিও দেখে তোমরা কিন্তু সলিউশন করবে না। তোমরা টেস্ট পেপার পেয়েছো হাতে, নিজে নিজে সমাধান করার চেষ্টা করো। না পারলে তবেই সেই ভিডিওটা দেখো। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এই পেজটা বা এই স্কুলটা কার কার সমাধান হয়ে গিয়েছে। চলো, প্রথমে আসছি আমাদের এমসিকিউ প্রশ্ন। দেখো, নকল পুলিশ সেজে হরিদা, এটা আমরা আগেও করেছি 8 আনা। নেক্সট দেখো, ললাটের লেখা তো আর খণ্ডাবে না, এই উক্তির বক্তা ছিল গিরিশ মহাপাত্র। পরের প্রশ্ন, পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? তিনি ছিলেন গুজরাটি ভাষার লেখক। নেক্সট, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, তো অপশন নাম্বার ঘ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্রকে কোথায় রাখতে বলেছেন? গানের দুটি পায়ে। গানের দুটি পায়ে, অপশন নাম্বার ঘ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, অভিষেক করিলা কুমারে কিভাবে রাজা কুমারকে অভিষেক করেছিলেন? গাঙ্গোদক দিয়ে। গাঙ্গোদক দিয়ে। পরের প্রশ্ন দেখো, আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? রিজার্ভার পেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন দেখো, সেন্সিটাইজ পেপার এর বাংলা অনুবাদ করলে কি মানে কোনটা ঠিক বলে লেখক মনে করেন? সেটা হচ্ছে সুগ্রাহী কাগজ। পরের প্রশ্ন দেখো, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছেন একমাত্র সত্যজিৎ রায়। ঠিক আছে, পরের প্রশ্ন আমাদের গ্রামার থেকে, নমিপুত্র পিতার চরণে, এই প্রশ্নটা কিন্তু আমরা আগেও করেছি। তো এটা আমাদের কি রয়েছে? পিতার চরণে, এটা কিন্তু কর্তৃকারক নয়, র বিভক্তি রয়েছে, এটা কিন্তু আমাদের সম্বন্ধ পদ, কারণ এর সাথে ক্রিয়াপদের কিন্তু প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই, সেজন্য এটা কিন্তু আমাদের কর্তৃকারক হচ্ছে না। নেক্সট, সূর্য উঠলে পদ্ম ফোটে, এখানে সূর্য কি? তো দেখো, তুমি একটা জিনিস লক্ষ্য করো, সূর্য উঠলে এটা আমার অসমাপিকা ক্রিয়া, ফোটে হচ্ছে আমার সমাপিকা ক্রিয়া। তাহলে এখানে কি জানতে চেয়েছে? সূর্য, সূর্যর কর্তা, মানে সূর্য হলো কি? এখানে উঠলে অসমাপিকার যে কর্তা সূর্য, সেটাকে আমরা কি বলি? নিরপেক্ষ কর্তা। সেটাকে আমরা বলি নিরপেক্ষ কর্তা। তাহলে নিরপেক্ষ কর্তা কি? দুটো ক্রিয়া থাকবে, একটা সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়ার যে কর্তা তাকে আমরা বলবো নিরপেক্ষ কর্তা। ইতিমধ্যে কিন্তু কারকের ক্লাস কিন্তু আমরা অসাধারণভাবে আলোচনা করে নিয়েছি এই জিনিসগুলো। তো ভুল হওয়ার সম্ভাবনা তো একেবারেই নেই, তাই তো? ভুল হওয়ার সম্ভাবনা তো এগুলো একেবারেই নেই। যা যা পড়িয়েছি তোমরা, প্রত্যেকটা টেস্ট পেপারের প্রশ্ন যা যা আমি পড়িয়েছি, প্রত্যেকটা প্রশ্ন মিলিয়ে দেখবে আমার ক্লাস থেকে এসেছে। আমি যা যা উদাহরণ দিয়েছি ওইখানে, যেই যেই স্টাইলে পড়িয়েছি, প্রত্যেকটা জিনিস কিন্তু এগুলো একদম হুবহু কমন আছে, হুবহু কমন। অনেকে বলো না যে গ্রামার এগুলো করলে কি আমরা কমন পেয়ে যাবো? হ্যাঁ বাবা, তুমি টেস্ট পেপারের গ্রামার গুলো করো, তুমি অধিকাংশই কমন পাবে, অধিকাংশই। চলো, নেক্সট, উপমান এবং উপমেয়ের মধ্যে যে অভেদ কল্পনা করা হয় সেটাকে আমরা বলি রূপক কর্মধারয় সমাস। নেক্সট, চিরসুখী, এটা তো বাবা ব্যক্তি তৎপুরুষ সমাস। নেক্সট দেখো, তোরা সব জয়ধ্বনি কর, এটা কি জাতীয় বাক্য? এটা হচ্ছে আমাদের অনুজ্ঞাসূচক বাক্য, এগুলা হচ্ছে আমাদের অনুজ্ঞাসূচক বাক্য। আজকের সকালটা বেশ কাটলো, গঠনগত দিক থেকে বাক্য মানে এটা বাক্যের কোন ভাগে যাচ্ছে? এটা তো সরল বাক্য, গঠনগত দিক থেকে এটা হচ্ছে আমাদের সরল বাক্য। পরের প্রশ্ন দেখো, বৃষ্টি পড়ছে, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে আমাদের কর্মকর্তৃ বাচ্যের দৃষ্টান্ত। পরের প্রশ্ন, তাকে টিকিট কিনতে হয়নি, এটাকে কর্তৃ বাচ্যে রূপান্তর করতে বলেছে।
মানে কর্তৃবাচ্য রূপ কোনটা হবে? প্রশ্নটা দেখো, তাকে টিকিট কিনতে হয়নি। প্রথম কথা, এখানে তো দ্বারা দিয়া নেই, স্বাভাবিকভাবেই এটা কিন্তু আমার কর্মবাচ্যে নেই। তাহলে আছে কোন বাচ্চে? এটা রয়েছে ভাব বাচ্চে, তাহলে আমাকে করতে হবে কর্তৃবাচ্যে। তো তাকের জায়গায় আমি বসিয়ে দেবো তিনি, তিনি টিকিট কেনেননি। বোঝা গেল? চলো নেক্সট। নেক্সট আমরা দেখবো দুইয়ের দাগে। দুইয়ের দাগে আমাদের প্রথমে রয়েছে গল্প থেকে প্রশ্ন। অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বুদ্ধিটা কি ছিল? ইসাবের জামা ছেড়ে গিয়েছিল ইসাবকে তার বাবার হাত থেকে বাঁচানোর জন্য। ঠিক আছে, ইসাবকে তার বাবার হাত থেকে বাঁচানোর জন্য নিজের ভালো জামা তারা অদল বদল করার বুদ্ধি প্রথম কার মাথায় এসেছিল? অমৃতের মাথায়। ঠিক আছে, নেক্সট। নেক্সট প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদে। ভয়ের কারণ কি ছিল? কারণ কি? এই প্রশ্ন তো কিন্তু আমরা বহুবার পড়েছি, বহুবার পড়ে নিয়েছি এই প্রশ্নগুলো। পরের প্রশ্ন দেখো, আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। এখানে কার খোঁজ করা হচ্ছিল? সেই রাজদ্রোহী সব্যসাচী মল্লিক, তাই তো? এগুলো সব করা হয়ে গেছে, ওই জন্য এগুলো আমি আর রিপিট করিনি। দেখো প্রশ্নগুলো পড়ো, আপনি কি ভগবানের চেয়েও পড়ো, এটাও হয়ে গিয়েছে। নেক্সট, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। এখানে কোন দিনটির কথা বলা হয়েছে? এগুলো সমস্ত কমন চলে আসছে। ধীরে ধীরে আমরা যত এগোচ্ছি, দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমার এই স্কুলে কমন চলে এসেছে, আমরা আগেও এই প্রশ্ন সমাধান করে নিয়েছি। নেক্সট দেখো, দুইয়ের দাগে দুই আমাদের কবিতা থেকে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, সেখানে ছিল শহর। যেখানে ছিল শহর সেখানকার অবস্থা কি হয়েছিল? সেখানে যুদ্ধের পরে সেখানের অবস্থা, যেখানে চারিদিকে কাঠ কয়লা পড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল, মৃত শিশুদের দেহ পড়ে রয়েছিল, রক্তের যেন একটা কালো দাগ বয়ে যাচ্ছিল। সুন্দর করে এই জায়গাতে লিখে দেওয়া হয়েছে। নেক্সট, বলো ক্ষমা করো। কিসের জন্য ক্ষমা প্রার্থনা? কারণ ইউরোপীয়রা কি করেছিল? আফ্রিকার উপর অত্যাচার করতো, পাশবিক অত্যাচার, শোষণ, তাদের সমস্ত কিছু তারা অত্যাচার করে নিয়ে নিয়েছিল। তো এজন্যই এখানে বলছে যে তার জন্যই এই যে দেখো, মানব সভ্যতার প্রতিনিধি হয়ে যুগান্তরের কবির কাছে এই ক্ষমা প্রার্থনা করতে বলেছেন, বলো ক্ষমা করো। ঠিক আছে, নেক্সট। ধিক মোড়ে বক্তা নিজেকে ধিক্কার দিয়েছেন কেন? এই প্রশ্নের উত্তর আমরা আগেও পড়েছি, এর আগের ভিডিওতেও আমরা এই প্রশ্নের উত্তর অলরেডি সমাধান করেছি যে কেন নিজেকে ধিক্কার দিয়েছেন। কারণ তার প্রিয় ভাই বীরবাহু মারা গিয়েছে, তাকে রামচন্দ্র হত্যা করেছে। আর সে কিনা তখন, এবং এবং মানে কি বলবো, রঘুবংশ মানে রামচন্দ্ররা কি করেছে, তাদের যে স্বর্ণলঙ্কা, সেখানে শত্রু দল কি করেছে, চারিদিকে ঘিরে রয়েছে। প্রভাসা যে কিনা তোমার মেঘনাদের হচ্ছে গিয়ে কি বলবো ধাত্রীমাতা, সেই ধাত্রীমাতা এসে ইন্দ্রজিৎকে খবর দিয়েছিল এই খবরটা যে তার বীর বাহু, তার প্রিয় ভাই মারা গিয়েছে। এবং সে কি করছিল তখন? সে তখন প্রমোদ কাননে বামাদল মাঝখানে বসে আনন্দ করছিল। এজন্যই তিনি নিজেকে ধিক্কার জানিয়েছেন। ঠিক আছে, এজন্যই দেখো তিনি নিজেকে ধিক্কার জানিয়েছেন। চলো নেক্সট। তথা কন্যা থাকে সর্বক্ষণ। কন্যা কোথায় থাকে? সে অসাধারণ একটা দিব্যপুরী, ঠিক আছে, যেখানে হেমরত্ন সজ্জিত একটা দিব্যপুরী, যেটা একটা মনোহর দেশও বটে, সেই স্থানে কিন্তু পদ্মা সেই প্রাসাদে সর্বক্ষণ থাকতেন। পরের প্রশ্ন দেখো, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি কেন ধ্বংসকে দেখে ভয় পেতে নিষেধ করেছেন? কারণ এই ধ্বংসের মধ্যেই লুকিয়ে রয়েছে সৃষ্টি, একটা নতুন সৃষ্টি। এই ধ্বংস দেখে তাই কবি বলছেন তোরা ভয় পাস না, এই ধ্বংস সেই ধ্বংস নয়। বোঝা গেল? এই জন্য এই প্রশ্ন আমরা আগেও পড়েছি, তার জন্য এটা লেখা নেই। চলো নেক্সট। দুইয়ের তিনে রয়েছে আমাদের প্রবন্ধ থেকে প্রশ্ন। তিনটে প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, ইতিহাসে তার ঠাঁই কিন্তু তার পাকা। ইতিহাসে কার ঠাঁই পাকা? ইতিহাসে হচ্ছে কলমের ঠাঁই পাকা। এটা আমাদের হারিয়ে যাওয়া কালিকলম থেকে নেওয়া হয়েছে। নেক্সট, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কাদের কাছে? পকেট মার, মানে যারা হাত সাফাই করতো আগেকার দিনে, কলম চুরি হয়ে যেত, ঠিক আছে, সেই তাদের কাছে আজ অস্পৃশ্য। অনেকদিন ধরে টাইপরাইটারে লিখে গেছেন একমাত্র অন্নদা শঙ্কর রায়ের কথা এখানে বলা হয়েছে। নেক্সট, সোনার দোয়াত কলম যে সত্যই হতো। বক্তা সোনার দোয়াত কলমের কথা কিভাবে জেনেছিল? শুভ ঠাকুরের বিখ্যাত সোনার দোয়াত সংগ্রহ থেকে এটা কিন্তু বক্তা জেনেছিল। নেক্সট। নেক্সট আমাদের দুইয়ের দিকে চারে রয়েছে ব্যাকরণের অংশ। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে এখানে, 8টা প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন বলেছে সমাস কাকে বলে? সমাস কাকে বলে? দুই বা ততোধিক অর্থ সম্বন্ধযুক্ত পদ পাশাপাশি বসে, বা যখন সেটাকে এক পদে পরিণত করছে, একপদীকরণ ঘটছে, তখন তাকে আমরা বলি সমাস। তাহলে কি হলো? দুই বা ততোধিক পদ
যখন পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত হয় এক পদে পরিণত করে তখন তাকে আমরা বলি সমাস। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে রত্নাকর। এটাকে সমাসটির ব্যাস বাক্য সহ সমাসের নাম কি হবে? রত্নাকর, রত্নের আকর, রত্নের আকর, রত্নের আকর। এটা কি সমাস? এটা হচ্ছে আমাদের সম্বন্ধ তৎপুরুষ সমাস, সম্বন্ধ তৎপুরুষ সমাস। ঠিক আছে, চলো নেক্সট। বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? ক্রিয়াপদ। আমরা ক্রিয়াপদ দেখে কারক নির্ণয় করি, তো এটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ। চলো নেক্সট। মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। প্রথম কথা, এখানে কিন্তু তোমাকে লিখতে হবে যে ধরো আমি লিখলাম যে আমি তোমাকে কলম দিলাম। তো এই যে কলম, এই যে কলম হচ্ছে আমার এখানে মুখ্য কর্ম, আর তোমাকে হচ্ছে এখানে গৌণ কর্ম। তাহলে মুখ্য কর্ম গৌণ কর্ম কিভাবে চিনবে? দুটো কর্ম থাকবে, যেই কর্মটা জড়বাচক হবে মানে অপ্রাণীবাচক হবে সেটাকে আমরা বলি মুখ্য কর্ম, আর যেটা প্রাণীবাচক, যেটা জীবের বৈশিষ্ট্য উল্লেখ থাকবে সেটা হয়ে যাচ্ছে আমাদের গৌণ কর্ম। নেক্সট, কোন সমাসের দুটি বিজাতীয় সমসমান পদের মধ্যে অভিধ কল্পনা করা হয় বলতো? একটা উপমেয় এবং উপমানের মাঝখানে অভিধ কল্পনা, তো সেটা কোন সমাসে হয়? সেটা রূপক কর্মধারয় সমাসে হয়। তাহলে রূপক কর্মধারয় সমাস, রূপক রূপক কর্মধারয় সমাস। চলো নেক্সট। বলছে সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। কি হবে? যা সংগ্রহ করেছিলে তা দুর্গমের রহস্য। কারণ জটিল বাক্য মানেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সাপেক্ষ পদ আসবে, তাই তো? কেমন লাগছে ক্লাসটা বলো? এগুলো যে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আমি করাচ্ছি, কেমন লাগছে ক্লাসটা? যদি ভালো লাগে তাহলে ভিডিওটাই এখনই লাইক করে দাও, আর অবশ্যই আমাকে জানিয়ে দাও তুমি একদম এগুলো প্রত্যেকটা ধরে ধরে যে বুঝাচ্ছি সেটা তুমি বুঝতে পারছো কিনা। বুঝা গেল? এই যে সুন্দর করে করে বুঝেছি, আমি তো পারলেই সমস্ত লিখে নিতে পারতাম, লিখে তোমাদেরকে বলে দিতে পারতাম, কিন্তু না, আমি সেটা করছি না। আমি তোমাদেরকে প্রত্যেকটা ব্যাকরণ বুঝিয়ে দিচ্ছি কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, যাতে পরীক্ষার হলে গিয়ে তোমার এই জিনিসগুলো মনে পড়ে যায়। কারণ এই টেস্ট পেপারটা আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাই তো? চলো, তো তাহলে এটা কি হচ্ছে? জটিল বাক্যে করতে হবে, সাপেক্ষ পদ আসবে। যা সংগ্রহ যা সংগ্রহ করেছিলে তা দুর্গমের রহস্য। চলো নেক্সট। আমি ছিলাম কালি কলমের ভক্ত। এটাকে প্রশ্নসূচক বাক্যে আনতে হবে। প্রশ্নসূচক মানে জিজ্ঞাসা চিহ্ন আসবে সেই রকম, মানে প্রশ্ন করছে। তাহলে আমি লিখতে পারি যে আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? তবেই না আসবে এটা প্রশ্ন। তাহলে লিখতে পারি আমি কি আমি কালি কলমের ভক্ত ছিলাম না? আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? এইটা কিন্তু অবশ্যই দিতে হবে জিজ্ঞাসা চিহ্নটা। পরের প্রশ্ন দেখো, এসো যুগান্তরের কবি। এটাকে ভাব বাচ্যে পরিণত করতে হবে। তো এটা কোন বাচ্চে রয়েছে? এসো যুগান্তরের কবি, এটা রয়েছে আমাদের কর্তৃ বাচ্চে। তো আমি এটাকে ভাব বাচ্চে করলে এটা কি লিখবো? যুগান্তরের কবির আশা হোক, যুগান্তরের কবির আশা হোক। ক্লিয়ার? চলো নেক্সট। কর্মবাচ্যের একটা উদাহরণ দিতে বলেছে, তাহলে কর্মবাচ্যের উদাহরণ কি হবে? দ্বারা দিয়ে আনতে হবে, দ্বারা দিয়া কর্তৃক এগুলোর ব্যবহার আনতে হবে। তাহলে আমি লিখতে পারি কর্মবাচ্যের উদাহরণ, এখানটাই লিখলাম। ধরো বললাম কর্মবাচ্যের উদাহরণ আমি কি লিখলাম, যে তোমার দ্বারা এ কাজ হবে না, তোমার দ্বারা এ কাজ হবে না। ক্লিয়ার? চলো নেক্সট। যোগ্যতাহীন বাক্যের একটা উদাহরণ দিতে বলছে। যোগ্যতাহীন বাক্য কোনগুলো? যেগুলো অবাস্তব বাক্য, যেগুলোর কোনোদিন ঘটনা ঘটে না। সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এটা একটা যোগ্যতাহীন বাক্য। তো আমি বললাম যে আমি আকাশে চড়ি, মোটেই না। আমি কি করে আকাশে উড়বো?
আমি কি আকাশে উঠতে পারবো? উঠতে পারবো না। হাঁস আকাশে ওড়ে? কখনোই না। এইগুলো হচ্ছে আমার যোগ্যতাহীন বাক্য। আশা করছি এটা লিখতে হবে না, তোমরা লিখে নিতে পারবে। তো ঠিক আছে, চলো নেক্সট আমরা পরবর্তী যেটা যাব, আমাদের 9 এর দাগে। 9 এর দাগে আমাদের কি রয়েছে? 9 এর দাগে কিন্তু আমাদের 9 এর দাগে রয়েছে বঙ্গানুবাদ। ঠিক আছে, এটা আমাদের বঙ্গানুবাদ, যেটার নাম্বার কিন্তু এটা নয়, 4, যেটার জন্য নাম্বার রয়েছে 4। তো বঙ্গানুবাদ তোমরা লিখে নিও। ঠিক আছে, এটা এই যে আমি লিখে দিয়েছি, এটা তোমরা পড়ে নিও। চলো নেক্সট আমরা যেটা যাব, পরবর্তী পেজ, পরবর্তী যে স্কুলটা রয়েছে, এটা কত নম্বর পেজ? এটা হচ্ছে আমাদের পেজ 17 নম্বর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পেজ 17। প্রথমে আমরা এমসিকিউ গুলো করব। প্রথম প্রশ্ন দেখো, বিরাগীর মতে ধন জন যৌবন হলো কি? এগুলো এক একটি বঞ্জনা। তাহলে এটা হচ্ছে আমার, এটা বঞ্চনা হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, দয়ার সাগর পরকে সে যদি নিজে খায়নি, এটা কে বলেছিল? জগদীশ বাবু। চটিয়া উঠিয়া কহিলেন, দয়ার সাগর পরকে সে যদি নিজে খায়নি। এটাই তো লাইন ছিল, তাই তো? আমার মতো তোমাদেরকেও এগুলো খুব মনে রাখতে হবে, তবেই এই এমসিকিউ প্রশ্নের যে সুবিধা, তুমি সেটা পরীক্ষার হলে বসে বুঝতে পারবে। বোঝা গেল? প্রত্যেকটা লাইন যেন মাথার মধ্যে থাকে, কার পরে কি, কে কোন কথাটা বলেছিল, কাকে বলেছিল, কেন বলেছিল, সেই উক্তির প্রসঙ্গ, প্রত্যেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। বিশেষ করে কবিতার লাইনগুলো তুমি পুরো নাম্বার পেয়ে যাবে। তুমি যদি কবিতাগুলো পরপর লাইন বাই লাইন মনে রাখতে পারো, তাহলে তুমি পুরো নাম্বার পাবে কবিতা থেকে, যে কটা প্রশ্ন দিই। বুঝে গেল? চলো নেক্সট। আয় আমি তোর সঙ্গে লড়বো, একথা কে বলেছিল? একথা বলেছিল ইসাব। ইসাব বলেছিল কাকে? কালিয়াকে বলেছিল, কালিয়াকে। নেক্সট, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, এখানে দিগম্বর হলো মহাদেব, মহাদেবের কথা বলা হয়েছে। আচ্ছা, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, মানে অপশন নাম্বার গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। হাসিবে মেঘবাহন, এই মেঘবাহন বলতে কি বোঝানো হয়েছে? মেঘবাহন বলতে এখানে দেবরাজ ইন্দ্রকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন দেখো, বাঙালির সাংবাদিকদের বাবু কুইল ডাইভার্স, এই কথাটি বলেছিল কে? লর্ড কার্জন, লর্ড কার্জন। নেক্সট, কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়? 1936 সালে। পরের প্রশ্ন দেখো, 3 ত্রিফলা শিমুল ছালা, ত্রিফলা হলো আমলকি, হরিতকি আর বহেরা, মানে অপশন নাম্বার হচ্ছে ঘ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট, পদের বচনকে নির্দিষ্ট করে, পদের বচনকে নির্দিষ্ট করে কে? নির্দেশক। সে এক বচন না বহু বচন, সে নির্দিষ্ট করছে নির্দেশক। যেমন মেয়েটা খুব ভালো, মানে আমি একজনকে ইন্ডিকেট করে বললাম। আমি যদি বলি যে মেয়েগুলো খুব ভালো, মানে আমি অনেকজনকে ইঙ্গিত করে কথাটা বললাম। বোঝা গেল? তো এটা কে নির্দেশ করে? এটা হচ্ছে নির্দেশক। পরের প্রশ্ন দেখো, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, এখানে রেখাঙ্কিত পদটা কি? ওরে ভাই, ডেকে তো সম্বোধন করে দিয়েছে, আমার আর দেখার কি দরকার? দেখো না, ডেকেছে, কমা দিয়েছে, এর সাথে এই যে লেগেছে, এর কোনো ক্রিয়াপদের কোনো সম্পর্কই নেই, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সম্বোধন পদ। পরের প্রশ্ন দেখো, পৃথিবী হয়তো বেঁচে আছে, কোন কারক? পৃথিবী হয়তো বেঁচে আছে, বাবা কে বেঁচে আছে? পৃথিবী। তো কি হচ্ছে আমার? এটা কর্তৃকারক, কর্তৃকারক। অপশন নাম্বার ক হচ্ছে কারেক্ট অ্যান্সার। যে কর্মধারের সমাসে সাধারণ ধর্ম থাকে না, সেটা হচ্ছে আমাদের উপমিত কর্মধারের সমাসে। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটা কি ধরনের বাক্য? এটা শুধুমাত্র অনুজ্ঞাসূচক বাক্য। নেক্সট, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাবা এক্ষুনি এই উদাহরণ আগের পেজে দিয়ে এলাম, এক্ষুনি এই উদাহরণ আগের পেজে আমি দিয়ে এলাম। ক্রিয়ার অর্থ প্রাধান্য থাকে, বহুবার বহুবার এই প্রশ্ন পড়েছে। আচ্ছা, অলোপ সমাসের একটি প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, পরপদের বিভক্তি লোপ পায় না, এটা ভুল। আচ্ছা, পূর্বপদের বিভক্তি লোপ পায় না, হ্যাঁ, অপশন নাম্বার খ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, পূর্বপদের বিভক্তি লোপ পায় না। ঠিক আছে, নেক্সট। নেক্সট আমরা দুইয়ের দাগে চলে আসছি। দুইয়ের দাগে আমাদের গল্প থেকে ভিএসএকিউ রয়েছে, এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হয়, 5টা প্রশ্ন 5টা গল্প থেকে দেওয়া থাকে। চলো নেক্সট, প্রথম প্রশ্ন দেখো, উনি আসল ঘটনাটা জানেন, এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? এখানে জামা অদল বদলের ঘটনার কথা বলা হয়েছে, যেটা উনি জানেন। কে জানেন? ইসাবের বাবা। চলো পরের প্রশ্ন, কিন্তু তোমার বাবু একটা ভুল হয়েছে, ভুলটা কি? এই প্রশ্ন বহুবার পড়েছি। গিরিশ মহাপাত্র অপূর্বকে পুলিশের লোক ভেবেছিল, এখানে এই ভুলটার কথাই বলা হয়েছে। বাহ, এ তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপারটা কি? জগদীশ বাবু কিভাবে আর কি সন্ন্যাসীর পায়ের ধুলো সংগ্রহ করেছিল, সেই ঘটনাটাই এখানে বলা হয়েছে, এখানে সেটাকেই মজার ব্যাপার বলা হয়েছে। তা ঘটেছে, সত্যিই ঘটেছে। এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? যেটা তপন ভেবেছিল যে সন্ধ্যা তারা পত্রিকায় তার লেখা গল্প প্রকাশিত হবে এবং হাজার হাজার পাঠক, হাজার হাজার ছেলে মেয়ে তার গল্প লেখা পড়বে। এই ঘটনাটা সত্যিই ঘটেছে। এখানে দেখো, এই যে এই ঘটনাটার কথাই এখানে বলা হয়েছে। দেখো নেক্সট,
সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। উদ্দিষ্ট ব্যক্তি কেন কেঁদে ফেলেছিল? কারণ নদের সাথে বাড়ির পাশ দিয়ে বয়ে চলা ক্ষীণ স্রোতা নদীটি অনাবৃষ্টিতে প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, এর ফলে সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। নেক্সট নেক্সট চলে আসছি দুয়ের দাগে। দুয়ের দাগে আমাদের কবিতা থেকে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, অনুমান করে নিজ চিতে। কি অনুমান করেছিল? এখানে সমুদ্র যে সমুদ্র কন্যা পদ্মা, সে ভেবেছে যে পদ্মাবতী হয়তো কোনো ইন্দ্রের অভিশাপে স্বর্গের অপ্সরা বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়ে অচৈতন্য অবস্থায় সেখানে পড়ে রয়েছে। এটা কে ভেবেছে? সমুদ্র রাজকন্যা পদ্মা। কে পড়ে রয়েছে? পদ্মাবতী। দুজন ক্যারেক্টার কিন্তু আলাদা। যারা বুঝতে পারো না, সিন্ধু তীরে কবিতার পড়ানোটা একবার দেখে নিও, একদম সমস্ত সমস্যা সমাধান কিন্তু হয়ে যাবে। চলো নেক্সট, বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা। বৈরিদল বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? বৈরিদল বলতে এখানে শত্রু দলকে বোঝানো হয়েছে। কাদেরকে? মানে রামচন্দ্রদেরকে। ঠিক আছে, রামচন্দ্র বা তার সৈন্যদেরকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন দেখো, এলো মানুষ ধরার দল। এখানে মানুষ ধরার দল বলতে কাদেরকে বোঝানো হয়েছে? মানুষ ধরার দল বলতে এখানে ইউরোপীয় যারা সাম্রাজ্যবাদী, এখানে তাদের কথাই বলা হয়েছে। নেক্সট, আমাদের পথ নিয়ার। আমাদের বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? আমরা সাধারণ মানুষ, যারা অত্যাচারিত, যারা শোষিত, যারা লাঞ্ছিত, যারা বঞ্চিত সমস্ত কিছু থেকে। এখানে আমাদের বলতে সেই তাদের কথাই বলা হয়েছে, যারা ইতিহাসে ঠাঁই পায় না, যারা যে সমস্ত সাধারণ মানুষ, এখানে তাদের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, ওই যে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুখানে। এখানে মহাকাল মহাকাল কি? আচ্ছা, এটা মহাকাল কি, এটা প্রশ্নটা ঠিকঠাক নেই। এখানে মহাকাল বলতে অ্যাকচুয়ালি কি বলবো, সে বিপ্লবী, মানে তরুণ বিপ্লবী যারা, তাদেরকে মানে তাদেরকে বলা হয়েছে মহাকালের প্রসঙ্গ টেনে। মানে তারাও হচ্ছে এক ধরনের মহাকাল, যারা কিনা এই যেই যুব সমাজ কিনা মানে সমস্ত কিছু থেকে বেরিয়ে তাদের দেশকে স্বাধীন করতে চাইছে, এখানে তাদেরকে মহাকালের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট 2-3 আমাদের প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এটা আমাদের প্রবন্ধ থেকে 4টে প্রশ্ন থাকে, 3টে লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, বলছে অভিধা কাকে বলে? অভিধা কথার অর্থ হচ্ছে আবিধানিক অর্থ। ঠিক, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে অভিধা বলতে এখানে আবিধানিক অর্থকে বুঝিয়েছেন। তো অপশন না, এই যেখানে লেখা রয়েছে 1-এর দাগের প্রশ্ন। আচ্ছা, একটি দোষ প্রায় নজরে পড়ে। এখানে কোন দোষের কথা বলা হয়েছে? না জেনে বা কম জেনে তথ্য পরিবেশন করাকে এখানে সেই দোষের কথাই এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। এখানে কোন নেশার কথা বলা হয়েছে? ফাউন্টেন পেন সংগ্রহের নেশার কথা এখানে বলা হয়েছে। বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেন সংগ্রহের নেশার কথা এখানে বলা হয়েছে। লেখক ভারতে না জন্মে যদি মিশর প্রাচীরে জন্মাতেন তাহলে কি হতো? তাহলে নীল নদীর তীর থেকে নলখাগড়া ভেঙে এনে সেটি দিয়ে তুলি বা কলম বানিয়ে লিখতেন, এটাই তিনি করতেন। ঠিক আছে, চলো নেক্সট আসছি আমাদের 2-4 রয়েছে আমাদের কি বলবো, গ্রামারের পোর্শন। এখানে 8টা প্রশ্ন লিখতে হয়, 10টা প্রশ্ন দেওয়া থাকে। চলো এক এক করে আলোচনা করে দিই। তো কেমন লাগছে ক্লাসটা সেটা জানিয়ে দিও। প্রথম প্রশ্ন কি রয়েছে? বাংলায় অকারক পদগুলির কারক নয় কেন? বাবা, কারক নয় কেন বহুবার পড়িয়েছি, কারণ ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক বা সরাসরি সম্পর্ক থাকে না, সেজন্য এদেরকে অকারক বলা হয়। বোঝা গেল? নেক্সট দেখো, নিরপেক্ষ কর্তার উদাহরণ। সূর্য উঠলে পদ্ম ফুটে। একটু আগে এই প্রশ্ন আমি সমাধান করালাম, প্লাস বুঝালাম। আমি বললাম এমসিকিউ এর প্রশ্ন বুঝে করার হচ্ছে এটাই প্লাস পয়েন্ট। দেখলে তো, সঙ্গে সঙ্গে একটা ভিএসএ তে প্রশ্ন পেয়ে গেলে। আমি বললাম না, এজন্যই আমি এমসিকিউ প্রশ্নগুলো করাই। আমি উত্তর দিয়ে আছে বলে জাস্ট এসে বলে বলে দিয়ে চলে গেলাম, এটা কিন্তু করাইনি। আমি কিন্তু বুঝিয়েই করিয়েছি। দেখো, সুন্দর একটা প্রশ্ন তুমি উত্তর পেয়ে গেলে। বুঝতে পারলে আমি কেন পড়াচ্ছি? তোমাদের ভালোর জন্য পড়াচ্ছি, আমার কোনো দায় নেই। চলো নেক্সট, বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম কি হবে? বা বহুরূপী কি হবে? বহুরূপ ধারণ করেন যিনি, তাকেই তো আমরা বলি বহুরূপী। বহুরূপ ধারণ করেন যিনি, এটা কি সমাস হবে বাবা? এটা হবে আমাদের উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। চলো নেক্সট প্রশ্ন দেখো, সন্ধি আর সমাসের মধ্যে পার্থক্য। সন্ধিতে কি হবে? বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘটে, আর সমাসে হচ্ছে পদের সঙ্গে পদের মিলন ঘটে। সন্ধিতে বর্ণের সাথে বর্ণের মিলন ঘটে, আর সমাসে পদের সাথে পদের মিলন ঘটে। লিখে নিও তোমরা। নেক্সট দেখো, ভিন্ন পদের অর্থ প্রাধান্য পায় এরূপ একটা সমাসের নাম। বহুবার বলিয়েছি, তোমরা আমাকে এই প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাও।
বহুবার বলেছি। তোমরা আমাকে এই প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাও, আমি দেখবো এই প্রশ্নের উত্তর কতজন ঠিক লিখতে পারে। পাশাপাশি তোমরা যারা আমার ভিডিও দেখেছো তোমরাও আমাকে সেই ছড়াটাও লিখে জানিয়ে দিও যে তোমরা কতজন এটা জানো, আমি দেখতে চাই। ঠিক আছে, কমেন্ট করে জানিয়ে দিও। চলো নেক্সট, সমাস শব্দের ব্যুৎপত্তি। বাবা বহুবার বলেছি, এটা বহু ইম্পর্টেন্ট প্রশ্ন। সম পূর্বক অস ধাতু যুক্ত অ, ঠিক আছে, যুক্ত অ, অস ধাতু যুক্ত অর। এই রুট ওভার সাইনটা কেউ যেন এইভাবে দিও না, এটা ম্যাথের রুট, ঠিক আছে। আর বাংলায় ধাতু চিহ্ন হচ্ছে এটা, মাথায় রেখো এটা, ঠিক আছে, বারবার বলি এই জিনিসটা মাথায় রেখো। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় রয়েছে, এটাকে সরল বাক্যে করতে হবে। বাবা কিসে রয়েছে দেখো না, এখানে কিন্তু রয়েছে, কিন্তু এটা কোন, এটা একটা সংযোজক অব্যয়, তার এটা দুটো বাক্যকে যুক্ত করেছে, এটা একটা সংযোজক অব্যয় পদ, তার মানে এটাকে আমাকে তুলে দিতে হবে। তাহলে তুলে দিলে আমি কি লিখবো, তুলে দিলে এটাই লিখবো, বাবুটির স্বাস্থ্য, এটাকে ধরো কেটে দিলাম, বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। বোঝা গেল, বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বজায় আছে, তখন এটা আমার হয়ে যাবে সরল বাক্য। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন রয়েছে, খাঁটি গরুর দুধ খেতে হবে, এটি বাক্য নয় কেন? বাবা খাঁটি গরু বলে কোনো কথা হয় না, খাঁটি গরু বলে কোনো কথা হয় না, হয় গরুর খাঁটি দুধ। তো এটা বাক্য এই জন্যই নয় কারণ এখানে পদগুলো এলোমেলো করে রয়েছে, মানে এটা একটার সাথে অর্থ বা ভাবগত এদের কোনো মেলবন্ধন ঘটেনি, এটা আসক্তিহীন একটা বাক্য, এটা হচ্ছে আমাদের আসক্তিহীন একটা বাক্য, আসক্তিহীন একটা বাক্য। চলো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, এটাকে জটিল বাক্যে পরিণত করতে হবে। জটিল বাক্য মানে কি আনতে হবে আমাকে? সাপেক্ষ পদ আনতে হবে। তাহলে সাপেক্ষ পদ আমি কিভাবে আনবো? কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, যখন কথাটা শুনলো তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল, এটা আমি লিখতে পারি। যখন কথাটা শুনলো তখন তপনের চোখ মার্বেল হয়ে গেল। আশা করছি তোমরা এটা লিখে নিবে। চলো নেক্সট দেখো, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্তার উল্লেখ থাকে না, কর্মই কর্তা রূপে প্রতীয়মান হয়, তাকেই আমরা বলি কর্মকর্তৃবাচ্য, যেমন বাঁশি বাজে। ঠিক আছে, চলো নেক্সট, ভাববাচ্যের একটা উদাহরণ আমি কি লিখলাম? যুগান্তরের কবির আশা হোক, একটু আগে যে উদাহরণটা লিখলাম, যুগান্তরের কবির আশা হোক, যুগান্তরের কবির আশা হোক। ঠিক আছে, তুমি এটা লিখতে পারো যে তোদের দ্বারা সব তোদের জয়ধ্বনি করা হোক, তোমরা এটা লিখতে পারো, তোদের জয়ধ্বনি করা হোক। ঠিক আছে, চলো নেক্সট আমাদের 9 দাগে যেটা রয়েছে সেটা হচ্ছে বঙ্গানুবাদ রয়েছে, বঙ্গানুবাদের 4 নম্বর থাকে, এটাও কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, তোমরা একটু পড়ে নিও। তো এই ছিল আমাদের টোটাল আজকে যে দুটো পেজ, মানে পেজ নাম্বার 14 এবং পেজ নাম্বার 17, এই দুটো পেজের সমাধান ভিডিও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা করলাম। পরবর্তী পেজ কত তাড়াতাড়ি প্রয়োজন ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর হ্যাঁ, যে প্রশ্নের উত্তর জানতে চেয়েছি ওটা কিন্তু আমাকে জানাতেই হবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর যদি তুমি এই চ্যানেলটা প্রথম থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটনটা অল করে রেখে দাও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো সবাইকে টাটা।